আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরের যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরো একটা নতুন দিনের কাজকর্ম মিলিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো এদিকে দেখুন, জুবাইর বাজারে গিয়ে মাছ এনেছে। অনেকদিন হয়ে গেছে ছোট মাছ খাওয়া হয় নাই। আজকে জুবাইরকে বলছি বাজারে যা, গিয়ে ভালো দেখে কিছু ছোট মাছ নিয়ে আয়। মাছগুলো পরিষ্কার আছে, বেশি একটা পরিষ্কার করতে হবে না, একেবারে সাদা জকজকে। তো মাঝে মধ্যে দুই একটা বড় আছে, ওগুলোর গলা কাটতে হবে, আর বাকিগুলোর আর কি পেটের মধ্যে চাপ দিয়ে ভেতরের ময়লাটা বের করে ফেলার জন্য ওদেরকে বলেছি। বাজারে এখন এই টাইপের ছোট মাছগুলো অনেক সস্তা, যেহেতু চারদিকে খুব পানি করেছে, ফ্লাডের জন্য মাছের দাম অনেকটা কমে গেছে। তো আমাদের এদিকে পাহাড়ি অঞ্চল থাকায় আপনারা ভিডিওতে তেমন একটা পানি দেখতে পান না। আমার ঘরের বারান্দার পাশেই আমি দুইটা নাগামরিচের গাছ লাগিয়েছিলাম। তো গাছগুলোর হিসাব আমি প্রায় ছেড়ে দিয়েছিলাম, পাতা কুকড়ে গিয়েছিল, তাই আমি ভাবছিলাম ওই গাছগুলোতে আর মরিচ হবে না। তো এখন দেখি মাশাআল্লাহ আমার এই গাছটায় দেখুন কত মরিচ হচ্ছে। এটা নাগামরিচের গাছ। নাগামরিচের গাছ বলতে এই নাগামরিচটা আমার অনেক পছন্দের, কারণ এটা হচ্ছে লতা জাতীয় যে নাগামরিচগুলো হয়, খুব বেশি পরিমাণে হয়। দেখুন গাছের গোড়ায় মাটি একেবারে কমে গেছে, কারণ এই কয়েকদিন এই গাছগুলোর দিকে আমি আর ফিরেই তাকাইনি, একেবারে দাবি ছেড়ে দিয়েছিলাম। তো এখন দেখলাম আবার গাছটা ফল দিচ্ছে নতুন করে, তাই ভাবলাম গাছের গোড়ায় একটু মাটি দেই। মাটি দিতে গিয়ে দেখা গেছে আমি আমার বড় নাগামরিচের গাছের একটা ডালও ভেঙে ফেলেছি। আর ওই যে বড় গাছটা, ওটা আগে একবার মরিচ হয়েছিল, তারপর থেকে সব পাতা কুকড়ে গিয়েছিল, আর কোনো মরিচ হয়নি। তো এখন আবার দেখছি নতুন করে ফল ফুল এসেছে, ওর জন্য আমি এখন এখানে একটা বাঁশ পুঁতে গাছটা বেঁধে দিচ্ছি, যাতে গাছটা একটু বল পায়। তো জুবাইরকে বলেছি গাছের গোড়ায় একটু মাটি দেওয়ার জন্য, ও মাটি কুড়ে দিল, আর এই যে ও টবে করে মাটিগুলো এনে দিচ্ছে। তো যাই হোক, আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুন্দর করে ও সাইডে দিয়ে রয়েছে, ও সাইডে দিয়ে হরাইয়া দে। মেঘে তুই নেগি ভানি খামরাঙ্গা মরিচ তো নিয়ে ফাড়ি ফাড়ি খাইবাই। আমার অনেক আপুরা ভিডিওতে যদি আমি মাঝে মধ্যে অরিজিনাল ভয়েস রাখি, তাহলে ভিডিও দেখতে পছন্দ করেন। তো আমিও চেষ্টা করি আসলে সেভাবে করার, কিন্তু তারপরে মনে হয় যে আমরা যেহেতু সিলেটি ভাষার, তো সিলেটি ভাষা আমার সব ভিউয়ার্সরা বুঝতে পারবেন না। অনেকে হয়তো আমার শুদ্ধ বাংলা শুনে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তো ওনাদের হয়তো বুঝতে সমস্যা হবে। এদিকে দেখুন আমার বাসায় আজকে অনেক মেহমান। আমার ছোট ননাস, ওনার হাজবেন্ড, ওনার ছেলে মেয়ে, তারপরে আমার সবার বড় যে ননাস মানে আরিয়ানের বাবার আর কি সবার বড় যে বোন, ওই বোন, ওনার হাজবেন্ড, ওনার নাতনি, তো ওনারা এসেছেন। আর এদিকে তো আমার শ্বশুর শাশুড়ি মা আছেন। তো শ্বশুর শাশুড়ি মা আমাদের বাসায় তাকায় আর কি ওনাদেরকে দেখতে এসেছেন। তো প্রথমে আর কি আমার ছোট ননাস এসেছিলেন, ওনাদেরকে একটু চা নাস্তা দিলাম। তারপরে বড় ননাস আর ওনার হাজবেন্ড এসেছেন, এখন ওনাদের জন্য আর কি আবারও কিছু চা নাস্তার ব্যবস্থা করছি, আর সাথে ওনারা আবার মিষ্টি এনেছিলেন, তাই এখন মিষ্টিগুলো সার্ভ করব। তো আমার বড় ননাস কিছুদিন আগে যারা উমরা হজে গিয়েছিলেন, আমি মনে হয় ভিডিওতে শেয়ার করেছিলাম, তো উনি বেশি একটা আসেন না,
বছরে একবার দুইবার ওরকম করে আসেন। আর বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি মা যখন আমাদের বাসায় আসেন তখন দেখা যায় মানে ওনাদেরকে আর কি দেখার জন্য আসেন। টোটাল 10 জন মেহমান ছিলেন। তো বাকি আমাদের ঘরেও তো আরো কয়েকজন সদস্য, তো সবার জন্য আসলে রান্না বান্নায় ব্যস্ত ছিলাম। আজকে আর পুরো দিন ভিডিও করতে পারিনি, টুকটাক যেটুকু ভিডিও করেছি। প্রথম দিকে আমি আর কি শুরু করেছিলাম ভিডিও করা, পরে আসলে টাইম চলে যাচ্ছিল আর এত কাজ চোখের সামনে ভাসছিল, তো পরে আর ভিডিও করা হয়নি। আর জুবাইরও বাসায় ছিল না, মানে ও একটু বাইরে গিয়েছিল আর কি বাজার করে আনার জন্য, তো ওই জন্য আমি আর তেমন কিছু ভিডিও করতে পারিনি। জাস্ট প্রথমে একটু শুরু করেছিলাম আর শেষে যখন রান্না বান্না শেষ করে আর কি খাবার সার্ভ করছিলাম তখন একটু ভিডিও করেছিল জুবাইর। তো মেহমানদের সামনে আসলে সব সময় ভিডিও করা যায় না, তো জুবাইর তার ফাঁক দিয়ে আলাদা থেকে মনে হয় একটু ভিডিও করেছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে মাংস বোনা করেছি, টমেটো দিয়ে মাছের ঝোল করেছি, ডিম বোনা, মাংস কলিজা বোনা, তো ডাল ওইসব ছিল আর কি। 3 বছর হয়ে গেছে আমি ইউটিউবে কাজ করতেছি, এখনো কারোর সামনে ভিডিও করতে লজ্জা লাগে। আর জুবাইরও ঠিক আমার মতন হয়েছে, বাড়িতে কেউ আসলে ভিডিও করা বন্ধ হয়ে যায়। তো যাই হোক, বিকাল হয়ে গেছে, ওনারা খাওয়া দাওয়া করে সবাই চলে গিয়েছেন আর আমরা উঠানের মধ্যে একটু হাঁটাহাঁটি করছিলাম। দেখুন আমার বিড়ালটা আগে মোরগ দেখলে কত দুষ্টামি করতো, এখন কিন্তু পাশে বসে বসে মোরগগুলোকে আর কি দেখে, বয়স্ক হয়ে গেছে। তো আমি ক্লান্ত হয়েছি, একটু সময় সে বসেছিলাম, দেখুন কি অবস্থা, দুইজনই আমার কুলে উঠে বসে আছে। বড়জন তো বসবে, আর এখন আরো একজন আবিষ্কার হয়েছেন ছোটজন, উনিও আমার কুলে উঠে এসে বসে আছেন। তো তারপর দিন আমি দেখুন রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে যাব আমার পেটের যে সোনোগ্রাফিটা সেটা করার জন্য, সাথে আরো কিছু টেস্ট আছে ওটা করার জন্য। তো কেন পেটের সোনোগ্রাফি করব, ওটা হচ্ছে আমার পিত্তথলিতে যে ছোট একটা টিউমার আছে, ওই টিউমারটা কত বড় হয়েছে, কত দূর হয়েছে, তো সেটার জন্য আর কি। তো ভাবছি অপারেশন করিয়ে নিব, দেখা যাক ওখানে যাওয়ার পরে কি হয়। তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, 2-3 দিন থেকে বৃষ্টি হচ্ছিল, তাই আর বৃষ্টির জন্য থেমে থাকিনি, ভাবলাম বৃষ্টি কখন কবে থামবে কোনো ঠিক ঠিকানা নেই, চলে যাই। তো বাইরে বৃষ্টি হচ্ছে, দেখুন জানালা লাগিয়ে একেবারে বসে আছি। আমার শ্বশুর শাশুড়িমার জন্য রান্না বান্না করে আর কি রেখে যাচ্ছি। তো শিফা, ওয়াহিদা ওরা তো বাসায় আছে, আর আরিয়ানকেও বাসায় রেখে যেতে চাইছিলাম, ও তো আবার এত মা ভক্ত ছেলে, মা ছাড়া ওর চলেই না, যেদিকেই যাব মানে ও হচ্ছে আঁচলে বাঁধা থাকবে সব সময়। তো রাস্তায় আর কোনো ভিডিও করা হয়নি, ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসেছি। এখন দেখুন আমরা করিমগঞ্জে এসেছি, দিবা স্ক্যান, এই যে সেদিন যেখানে এসেছিলাম আমার সোনোগ্রাফির জন্য, ওখানে কিন্তু ওটা হয়নি, তাই আমি ব্লাডের টেস্টগুলো আর কি করতে দিয়ে গিয়েছিলাম, ওই রিপোর্টগুলো ওখান থেকে নিব। আর এখন রিপোর্টগুলো নিয়ে আমরা চলে যাব বদরপুরে। তো আরিয়ানের বাবা গিয়ে রিপোর্টগুলো নিলেন, আমি আর গাড়ি থেকে নামিনি বৃষ্টির কারণে। আরিয়ানের বাবার রিপোর্ট নিয়ে ওখানে আরিয়ানের জন্য দোকান থেকে কিছু খাবার কিনতে গিয়েছেন, আর আমি আর আরিয়ান দেখুন গাড়িতে বসে আছি। রিপোর্ট নিয়ে আবারও গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসেছি বদরপুর হসপিটালে, আমি যেখানে আর কি আমার ওই পেটের সমস্যাটার জন্য ডাক্তার দেখাই। তো এত সকাল সকাল দেখুন কত মানুষের ভিড়, এখন বাজে মনে হয় সকাল 10টার মতন হবে। আমরা আর কি সকালে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো কত মানুষের ভিড়, আমি চাইছিলাম আমার সোনোগ্রাফিটা এখানেই করে নিতে, কিন্তু এখানে মানে মনে হচ্ছে অনেক লেট হবে, তাই আমরা চলে যাচ্ছি বদরপুরে। বদরপুরে গিয়ে সোনোগ্রাফিটা করিয়ে তারপরে আবারও আর কি ওখানে এসে ডাক্তারকে দেখাবো। তো ওখানে আসলে ডাক্তার যতক্ষণ রোগী দেখা শুরু না করবেন ততক্ষণ পর্যন্ত সোনোগ্রাফি করার কোনো চান্স নেই, সেজন্য এখানে আরো 2-3 ঘন্টা এক্সট্রা বসে না থেকে চলে এসেছি। দেখুন সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার বদরপুরে, এটা মোটামুটি অনেক বড় একটা ডায়াগনস্টিক সেন্টার।
তো ওখানেই করে নিব। আমি আরো কয়েকবার আমি এখানে টেস্টগুলো করিয়েছি। তো এখানে এসে দেখি মানুষের এত ভিড়। তো আমরা নামটা লিখি আর কি, এখনো আরো 2 ঘন্টা সময় অপেক্ষা করতে হবে। তো এখন কি করব, করার কিছু নেই, অপেক্ষা তো করতেই হবে। ওখান থেকে বেরিয়ে পাশে একটা শপিং মল ছিল, এম বাজার। তো আমি কখনো ওখানে আসিনি, বদরপুরে তেমন একটা এক্সট্রা কাজে আসাও হয় না, আমার বাড়ি থেকে অনেকটা দূরে। তো আমরা যেখানে টেস্টগুলো করাবো এর পাশেই এই শপিং মলটা ছিল। তো এই টাইমটা কোথায় কাটানো যায় ভাবছিলাম, তারপরে ভাবলাম এই শপিং মলটাতেই চলে আসি, টাইমটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। বুঝতেই পারতেছেন, মেয়েদের আবার শপিং মলে চলে আসলে হুঁশ থাকে না, সময় কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না। আর এটা যেহেতু একটা নতুন শপিং মল, আমার কাছে নতুন, কারণ আমি প্রথমবার এসেছি। তো ভালোই লাগছিল, ঘুরে ঘুরে দেখলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আমার সোনোগ্রাফিটা হয়ে গেছে, তো আমি আর ভিডিও করিনি। তারপরে চলে এসেছি হোটেলে খাবার খাওয়ার জন্য, কারণ সকালে আমি খালি পেটে এসেছিলাম সোনোগ্রাফিটা করার জন্য। পেট সোনোগ্রাফি করতে আবার খালি পেটে থাকতে হয়। তো হোটেলে খাওয়া দাওয়া করে আমাদেরকে এখন আরো 1 ঘন্টা অপেক্ষা করতে হবে সোনোগ্রাফি রিপোর্টটার জন্য। তো ওই সামনের দিকে হাঁটাহাঁটি করছিলাম, কিছুক্ষণ গাড়িতে গিয়ে বসছিলাম, মানে 1 ঘন্টা টাইমটা আর কি কাটানোর জন্য। 1 ঘন্টা না, খাওয়া দাওয়াতে 8 ঘন্টা চলে গেছে, আর আরো 8 ঘন্টা আর কি এভাবে হেঁটে বসে সময়টা কাটাতে হচ্ছে। তো এখন আসছি রিপোর্টটা নেওয়ার জন্য, 1 ঘন্টা হয়ে গিয়েছে। তো রিপোর্টটা নিয়ে এখন যাব আমি ওই হসপিটালে যেখানে সকালে প্রথমে এসেছিলাম। ওখানে গিয়ে ডাক্তারকে আমি রিপোর্টটা দেখাবো। যদিও রিপোর্ট আমিও দেখতে পারি কোনটা কি কতটা বেড়েছে নাকি কমেছে, তারপরেও ডাক্তারকে দেখালে মনে হচ্ছে আমার কাছে ভালো। তো ডাক্তার যেটা সাজেস্ট করবেন। তো রিপোর্ট নিয়ে এখন দেখুন বেরিয়ে পড়েছি। আর বরাক নদীর পানির অবস্থা দেখুন, কানায় কানায় বরাক নদী পানিতে ভরে গেছে। তো হসপিটালের পাশাপাশি প্রায় চলে এসেছি। আর এই যে দেখুন হসপিটালে এসে ঢুকে গেছি অলরেডি। তো অনেকটা লেট হয়ে গেছে, বয়ে বয়ে আসছিলাম যে এখানে এসে ডাক্তার পাবো কিনা। তো আমরা কিন্তু কোনো টোকেন নেইনি এখানে। ডাক্তারকে নতুন রোগীকে আর কি আগে টোকেন নিতে হয় সব, খুব ভোরবেলা এসে। তো আমি যেহেতু পুরনো, মাসে একবার আমার ফলো আপ আছে, ওই জন্যই আর কি আমার টোকেন নিতে হয়নি, শুধু রিপোর্টস নিয়েই আর কি ভেতরে গেলে চলবে। তাই বাইরে বসে অপেক্ষা করছি, অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলেছি, উনি বলছেন উনি ডাকবেন একটু পরে। তো আমি ওখানে বসে বসে রিপোর্টসগুলো দেখছিলাম, আর দেখে আমি এত খুশি হয়েছি কি বলবো, বলে বোঝাতে পারবো না। আমার যে পলিপটা ছিল সেটা হঠাৎ করে অনেকটা কমে গিয়েছে। এর আগে আমি আরো 4 থেকে 5 বার আলট্রাসোনোগ্রাফি করেছি, তো আসলে কম ছিল না, পরের 2 বার একটু একটু করে কম ছিল, আর এইবার এসে দেখি আবারও অনেকটা কমে গেছে। তো বসে বসে অপেক্ষার পালা, কারণ এই ডাক্তারের অনেক পেশেন্ট, প্রথমে মেইন পেশেন্টদেরকে শেষ করা হয় আর মধ্যে মধ্যে আর কি রিপোর্টস পাঠানো হয়। তো ফাইনালি আমাদের ডাক এলো, তো আমরা আবার চললাম, দেখা যাক ডাক্তার কি বলেন। তো জুবাইর বসে বসে ভিডিওগুলো করেছিল, আমি আবার কোথাও বেরিয়ে গেলে তেমন একটা ভিডিও করি না। তো ডাক্তারকে রিপোর্টস দেখানো শেষ, ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আমি আরো অনেকটা খুশি হয়েছি, কারণ ডাক্তার বলেছেন তোমার পলিপটা তো দিন দিন ছোট হচ্ছে, আর অনেকের পলিপ দেখেছি যেটা দেখা যায় আস্তে আস্তে বড় হয়। তো সত্যি অনেকটা খুশি লাগছিল। আর ডাক্তার আবারও কিছু ঔষধ প্রেসক্রাইব করেছেন, আর আমি আরো কিছু টেস্ট করিয়েছিলাম লিভারের, তারপরে ইউরিক অ্যাসিডটাও কিন্তু নরমালে আছে। তো যাই হোক, আমি রিপোর্টসগুলো আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো কোনটা কতটা কমেছে। মানে আমার কাছে এটা একটা মিরাকেল মনে হচ্ছে যে হঠাৎ করে আমার এই পলিপটা এত ছোট হয়ে গেল কিভাবে। তো যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। তো এখন আরিয়ানের বাবা ওষুধ নিচ্ছেন। তো সাথে আরো একটা সমস্যা নতুন করে ধরা পড়েছে, আমার ফ্যাটি লিভার। আগে কিন্তু ফ্যাটি লিভার ছিল না, এখন কিন্তু ফ্যাটি লিভার ধরা পড়েছে। তো খাবার দাবারের কড়া সতর্কতা
কথা ডাক্তার বলে দিয়েছেন। তো আরিয়ানের বাবা ওষুধগুলো নিচ্ছেন আর আমি পেছন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি একটু ভিডিও করেছিলাম। তো দেখুন শেষের দিকে এসেও এখনো অনেক পেশেন্ট। এই জায়গাটা কিন্তু সকালের দিকে একেবারে ভর্তি থাকে। তো আরিয়ানের বাবা ওষুধ নিচ্ছিলেন, ওষুধ নিতে অনেকটা সময় লাগে, লাইনে দাঁড়িয়ে ওষুধগুলো নিতে হয়, তাই অনেকটা সময় লাগে। আর আরিয়ানকে নিয়ে আর কি আমি বাইরের দিকে একটু হাঁটাহাঁটি করছিলাম। ঔষধগুলো নেওয়া হয়ে গেলেই চলে যাব। তো আমি দেখুন বাথরুমে গিয়েছিলাম, ব্যাগটা ওখানে রেখে আরিয়ানকে বলেছিলাম ব্যাগটা দেখে রাখার জন্য। ও কিন্তু চুরের বয়ে আমার ব্যাগটাকে একেবারে গলায় ঝুলিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, আমার ছেলে কিন্তু আমার জিনিসের অনেক খেয়াল করে, কোন দিকে আমার ক্ষতি হচ্ছে, কোনটা করলে কি হবে। তো যতক্ষণ না আসবো কিন্তু আমার ব্যাগটা এভাবে গলায় ঝুলিয়ে ঝুলিয়ে হাঁটবে, যদি চুর এসে আমার ব্যাগ থেকে মোবাইলটা নিয়ে যায়। তো পাশে জুবাইরও ছিল, জুবাইরের ভরসায় আমি রেখে গিয়েছিলাম। ও কিন্তু আর জুবাইরকে ভরসা করতে পারছিল না, ও ব্যাগটা ঝুলিয়ে নিয়েছে গলায়। তো জুবাইর বলছে ব্যাগটা আমার কাছে দিয়ে দাও। ও জুবাইরকে নাকি বলছে যে তোমার কাছে দিলে চোর জাপটা মেরে মোবাইলটা সরি ব্যাগটা নিয়ে নিবে, তুমি সামলাতে পারবে না। দেখুন ব্যাগ নিয়ে বসে আছে। তো ঔষধ নিতে দেখা যাচ্ছে আরো 20 থেকে 25 মিনিট সময় লেগে যাচ্ছে, এখনো ঔষধ নেওয়া হয়নি। তো এত টায়ার্ড লাগতেছে, মনে হচ্ছে কখন বাড়ি যাব, বাড়িতে গিয়ে একটু ঘুমাবো, কিন্তু ঔষধ নেওয়ার কাজ শেষ হচ্ছে না। দেখুন আরিয়ানের বাবা এখনো লাইনে দাঁড়িয়ে আছেন। তো মোটামুটি এখন লাইনটা কাছাকাছি চলে এসেছে, এখন মনে হয় ওনার ঔষধগুলোই আর কি দেওয়া হচ্ছে। তো এই হসপিটালটা মোটামুটি আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলিদের জন্য খুবই ভালো। এখানে বড় বড় সার্জারিগুলো হয়, পেটের টিউমার, পিত্তথলির পাথর খুব অল্প দামে করা হয়, যেটা অন্যান্য হসপিটালের তুলনায় অনেকটা কম। তবে এখানের সিস্টেমগুলো আমার কাছে খুব বোরিং মনে হয়। তো যাই হোক, গাড়ি চলে এসেছে, এখন আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। বাড়িতে গিয়ে আমি রিপোর্টসগুলো আপনাদেরকে দেখাবো। বাড়িতে এসে মাগরিবের নামাজ পড়লাম, একটু সময় ঘুমালাম, তারপরে উঠে এখন দেখুন রিপোর্টসগুলো আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি। তো আমি এখন বের করি ভেতর থেকে। বছরে মানে এই অসুস্থতার পেছনে যে টাকাগুলো খরচ হয় কি বলবো, শুধু টেস্ট আর রিপোর্ট, টেস্ট আর রিপোর্ট। তো এই দেখুন আমার আলট্রাসোনোগ্রাফির রিপোর্টটা, এটা না সরি 8.2 mm, এটা না, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বর্তমানে পলিপের সাইজটা। এই যে দেখুন অ্যাপ্রক্স 3.5 mm নোটেড অ্যারাইজিং ফ্রম দা, ওই দিকটার ভিডিওতে দেখা যাচ্ছে না। তো এখন এই যে 3.5 mm, ওটা হচ্ছে আমার বর্তমান পলিপের সাইজ। আর গুয়াহাটিতে যাওয়ার আগে গত মাসের আগের মাসে মনে হয় আমি সোনোগ্রাফি যখন করেছিলাম, তখন কিন্তু প্রায় 8 mm এর কাছাকাছি চলে গিয়েছিল। তো তারপরে আবারও সোনোগ্রাফি করেছি, তখন কিন্তু একটু কম ছিল। তো এখন দেখা যায় তারপরের বার করেছি, আবারও দেখা গেছে এখন অনেকটাই কমে গিয়েছে। আর এটা হচ্ছে আমার ইউরিক অ্যাসিডের রিপোর্ট বদরপুর হসপিটালের। তো এই যে একটা সোনোগ্রাফি রিপোর্ট দেখতে পাচ্ছেন, তো ওটার সাইজটা দেখুন 4.4, মানে ওটা এর আগের বার করেছিলাম। আর প্রথমের যখন আমার ওই রোগটা ধরা পড়েছিল, ওটা হচ্ছে তার সোনোগ্রাফি রিপোর্ট, তখন কিন্তু 4.8 mm ছিল। দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে দেখাচ্ছি, ওটা কিন্তু আমার প্রথম দিকে যখন আমার ওই রোগটা ধরা পড়েছিল পলিপটা, তখন এর সাইজ ছিল। আর মধ্যে যখন প্রায় 8 mm এর কাছাকাছি গিয়েছিল যে রিপোর্টটা, ওটা আমি আর খুঁজে পাইনি আজকে, আসলে গড়ে অনেক কাগজপত্র জমা হয়ে গিয়েছে। তো আমি যে 3টা পেয়েছিলাম সেটাই আপনাদেরকে দেখালাম। 4.8 mm প্রথম দিকে ছিল, আমি আপনাদেরকে বলেছিলাম, আপনারা হয়তো অনেকের মনে আছে। আর শেষের দিকে আবার 8 mm এর কাছাকাছি ছিল। তারপরে যখন করেছিলাম 4.4 mm ছিল এই রিপোর্টটা, আর এখন যখন করেছি 3.3 mm। তো যাই হোক, অনেকটা রিলিফ পেলাম। ডাক্তার বলেছেন আপাতত আর সার্জারি করতে হবে না, উনি আবার ঔষধ দিয়েছেন, বলছেন ঔষধ খেতে আর 2 মাস পর পর এভাবে টেস্ট করে দেখতে। তো আপাতত সার্জারির টেনশন থেকে বেঁচে গেলাম, এটাই আমার কাছে একটা মিরাকেল মনে হচ্ছে।
আগের বার ডাক্তার যখন দেখেছিলেন এই টাইমের কাছাকাছি চলে গেছে, তখন ডাক্তার আমাকে ইমার্জেন্সি হিসাবে একটা সার্জারি করার জন্য বলেছিলেন। তো এখানে দেখুন আমি ইউরিক অ্যাসিড না, সরি, আমার লিভারের যে টেস্টগুলো করিয়েছিলাম এসজিওটি, তো এসজিওটিটা কিন্তু এখনো বেড়ে গেছে। বেড়ে গেছে বলতে আগে আরো বেশি ছিল, এখন একটু কমেছে। আর এসজিপিটিটা কিন্তু নর্মালে চলে এসেছে, এটাও একটা ভালো খবর আমার জন্য। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আর আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।